নমস্কার। এক নাগাড়ে সবকটি ভিডিওতে কবিতা পড়ে গেলে পাঠজনিত একটা ক্লান্তি আসতে পারে, আর যারা শুনছেন তাদেরও একটা ক্লান্তি আসতে পারে। এটা একটা কারণ। তাছাড়া অনেকেই কবিতা নিয়ে কিছু কথা বলতে বা শুনতে পছন্দ করেন। কবিতা শুধুমাত্র কবিতা শোনা বা কবিতা পড়া এটা না করে কবিতা সম্পর্কে কিছু কথা শুনতে বা বলতে পছন্দ করেন। তাদের কথা ভেবে আমি কাল থেকে প্রভাত চৌধুরীর একটি কবিতার বই, কবিতার উপর লেখা গদ্যের বই, কবিতার বই নয়, কবিতার উপরে লেখা একটি গদ্যের বই, কবিতার প্রেরণা উৎস, এই বইটি থেকে আমরা কালকে একটি গদ্য পাঠ করেছিলাম। শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত, এটি পড়েছিলাম কালকে। আজকে আমরা বইটার শুরু থেকে পড়তে শুরু করব। আমার ইচ্ছে এখানে যে কটি গদ্য আছে নিতান্ত অসুবিধা কোনো না হলে আমি গদ্য কটি এখানে পড়ব। আমারও আর একবার পড়া হবে, প্রসঙ্গক্রমে নিজের ভাবনা চিন্তাকে খানিকটা উস্কে দেওয়া যাবে, আর যদি আপনাদের কারোর শুনতে ইচ্ছে করে, ভালো লাগে, এ কথা ভেবে। আজকের গদ্যটির নাম আপনাকে এই লুকিয়ে রাখা, প্রভাত চৌধুরী। প্রভাত চৌধুরী লিখছেন, একজন কবি নিজেকে লুকিয়ে রাখেন, লুকিয়ে রাখতে চান বলেই। যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে একটা সংশয় তো থেকে যায়। তা হলো কেন এই লুকিয়ে রাখার প্রবণতা, এবং তা এতটাই সর্বজনীন, এই সিদ্ধান্ত নিয়ে খুব একটা তর্ক হবার সম্ভাবনা থাকে না। অথচ আমরা তো নিজেদের উজাড় করে দিতে চাই কবিতায়, আর সে কারণেই আমরা কবিতা লিখি। এই দুইটি বক্তব্য পরস্পর বিরোধী। এক, লুকিয়ে রাখার প্রবণতা; দুই, নিজেদের উজাড় করে দেখার সদিচ্ছা। এই পরস্পর বিরোধিতা কেন? শেষ প্রশ্নটির উত্তর দেয়া যাবে পরে। প্রথমে দেখা যাক কেন নিজেকে লুকিয়ে রাখতে চান একজন কবি, এবং লুকিয়ে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থা তিনি গ্রহণ করেন। কখনো হয়ে যান সাংকেতিক, কখনো বা এক রহস্যময়তায় নিজেকে আবৃত করেন। তাই বা কেন করেন? আমি বিশ্বাস করি কবিতার স্বার্থে সাংকেতিকতা এবং রহস্যময়তার আশ্রয় নেন কবি। সোজাসুজি কথা বলেন একজন ব্যবসায়ী কিংবা ভোট প্রার্থী। একজন কবি ব্যবসায়ী কিংবা ভোট প্রার্থী নন, এটা উল্লেখ করা বাহুল্য। কিন্তু যদি দেখা যায় একটি সাইকেল পেলে যাওয়া যেত ধোপাদের উজ্জ্বল দোকানে, অথবা আরেকটি লাইন লিখেছেন, তরাই জঙ্গলে আছে আমাদের উজ্জ্বল ব্রুয়ারি। এই দুইটি লাইন দুজন কবির কবিতার একটি করে লাইন। প্রথম লাইনটি কবি তারাপদ রায়ের এবং দ্বিতীয় লাইনটি কবি রণজিৎ দাসের। উপরের দুটি কবিতার দুটি লাইন দুই স্টেটমেন্ট, বক্তব্য। একটি সাইকেল পেলে যাওয়া যেত ধোপাদের উজ্জ্বল দোকানে। আমি আজকে গাড়ি পেলে অমুক জায়গায় চলে যাব, যদি আমি টিকিট পাই তাহলে অমুক জায়গায় বেড়াতে যাব, স্টেটমেন্ট। তরাই জঙ্গলে আছে আমাদের উজ্জ্বল ব্রুয়ারি। কলকাতায় আমার একটা বাড়ি আছে,
দিল্লিতে আমার আরও একটা বাড়ি আছে। স্টেটমেন্ট। প্রথমটিতে তারাপদ রায় জানাচ্ছেন কোনো ভনিতা ছাড়াই একটি সাইকেল পেলে তিনি লন্ড্রিতে যেতেন। এখানে লন্ড্রির কাব্যরূপ হচ্ছে ধোপাদের উজ্জ্বল দোকানে। এখন এইটা যারা আমরা কবিতা লিখি আমাদের এইগুলোই লক্ষণীয় বিষয়, যে একটা কথাকে অন্য রকমভাবে কীভাবে নতুন রকমভাবে বলা যায়, যিনি কবিতাটি পড়বেন তিনি যাতে এই ভাষার যে শিল্প, ভাষার যে নকশা, এটা যাতে তিনি খুঁজে পান এবং এটা খুঁজে পাওয়ার পর তার মধ্যে একটা ভালো লাগার কাজ করে, উজ্জ্বল আবিষ্কারের কাজ করে। কবিতাটির ভেতর তিনি একটি উজ্জ্বল আবিষ্কার করেন। সেটা হচ্ছে ধোপাদের উজ্জ্বল দোকানে। আসলে তো ধোপাদের দোকানকে আমরা লন্ড্রি বলি, সে লন্ড্রি না বলে তিনি বলছেন ধোপাদের উজ্জ্বল দোকান। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এত জায়গা থাকতে লন্ড্রিতেই বা কেন? সাইকেল পেলে 72 ঘন্টা অবিরাম সাইকেল চালাতে চাইলেন না কেন তারাপদ রায়? দ্বিতীয় পংক্তিটি স্বপ্নে পিতামহ কবিতার একটি সংলাপ। সংলাপটি পিতামহর, কবির কবিতার ভেতরেই কবির পিতামহ এই সংলাপটি বলছেন। এখানে একটিমাত্র সংবাদ পরিবেশিত হয়েছে, তরাইয়ের জঙ্গলে রঞ্জিতের পিতামহের একটি পারিবারিক ব্রুয়ারি আছে। তরাই জঙ্গলে সত্যি সত্যই তো আর তাদের ব্রুয়ারি থাকার কথা নয়, আর নেইও। তাহলে মাননীয় পিতামহ স্বপ্নে রণজিৎকে এহেন মিথ্যাচার করছেন কেন? আমার বিশ্বাস এই অসত্য ভাষণের মধ্যেই দাঁড়িয়ে আছে লাইনটি এবং সম্পূর্ণ কবিতাটিও। আর সাইকেল পেলে তারাপদ রায় যে লন্ড্রিতে যেতেন না, এটা নিশ্চয় কারো অজানা নয়, কিন্তু তাও কবি বলছেন। এখানেও সেই কবিতার চাহিদা, কবিতার প্রয়োজনে। এখন প্রশ্ন হচ্ছে, উজ্জ্বল দোকান আর উজ্জ্বল ব্রুয়ারি, দুজন কবি যে উজ্জ্বলভাবে নিজেদের লুকিয়ে রাখলেন, তার কি কোনো গূঢ় কারণ আছে? এই লুকিয়ে রাখাটা উজ্জ্বল। উজ্জ্বল দোকান, উজ্জ্বল ব্রুয়ারি, এই কথাগুলি, এই যে স্টেটমেন্টগুলি ওনারা দিলেন, এর মধ্য দিয়ে ওনারা যেটা বলতে চাইলেন সেটাকে একটু আড়াল করে রাখলেন। কেন? অথচ এটা স্টেটমেন্ট হলেও তার মধ্যে খানিকটা আড়াল আছে। এর একমাত্র উত্তর হলো কবিতার স্বার্থেই এই লুকিয়ে রাখা, কিংবা সাংকেতিকতাও। তাহলে তো এই দুটিকে আর স্টেটমেন্ট রূপে দেখা উচিত নয়, বাক্য দুটো আর স্টেটমেন্ট রইল না। আর একটা বিষয়, 50-এর কবি তারাপদ রায় এবং 70-এর কবি রণজিৎ দাস একই ভাষায় একই ডিকশনে নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন কেন? সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ, কাজেই তার আলোচনা এখানে মুলতবি থাক। এই যে কেন লুকিয়ে রাখতে চাইলেন, এই আলোচনাটি এখানে প্রভাত চৌধুরী করলেন না। হয়তো তিনি এই যে গদ্যটা লিখছেন, কবিতার মতো যে গদ্যটি তিনি লিখছেন, সেটার মধ্যেও তিনি এরকমভাবে নিজেকে লুকিয়ে রাখার খানিকটা চেষ্টা হয়তো করলেন, যাতে এই লেখাটির, এই রচনাকর্মটির একটি সৌন্দর্য বজায় থাকে। সবটা আবরণ মুক্ত হয়ে গেলে, সম্পূর্ণটা উন্মুক্ত হয়ে গেলে কোনো জিনিসের প্রতি আর আমাদের আকর্ষণ থাকে না। এই যে গদ্যটি উনি লিখছেন, এই গদ্যটি লিখতে এসে তিনি ওই 2টি লাইনের কথা বললেন। কবিরা কেন নিজেদেরকে গোপন রাখলেন সেই প্রসঙ্গের অবতারণা করলেন। অথচ কবিদের গোপন রাখার কী কারণ থাকতে পারে সেটা তিনি লেখক আর বললেন না, না বলে তিনিও নিজেকে গোপন রাখলেন, যাতে লেখাটি পাঠককে চিন্তার সুযোগ করে দেয়।
আমরা যখন কবিতার কোনো লাইন লিখছি, কোনো স্টেটমেন্ট যদি লিখি, স্টেটমেন্টে যদি আমি খবরের কাগজের লাইনের মতো করে লিখি, তাহলে ওইটা হয়ে যাবে সত্যিকারের স্টেটমেন্ট। কিন্তু ওখানে যদি আমি এরকম লন্ড্রির পরিবর্তে ধোপার উজ্জ্বল দোকান লিখি, তাহলে কিন্তু একটু ঘুরিয়ে বলা হলো। অর্থাৎ আমরা যে কথাগুলোকে বলতে চাইছি, সেই কথাগুলোকে আমরা আলপনার মতো, জিলিপির প্যাঁচের মতো ঘুরিয়ে 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 পরিবেশন করছি। অর্থাৎ পাঠক যিনি কবিতার লাইনটি পড়বেন, তিনি কবিতার লাইনটির সঙ্গে, কবির অনুভবের সঙ্গে, কবির ভাবনার সঙ্গে ঘুরতে থাকুন। ঘূর্ণন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ঘূর্ণন আমাদের ব্যালেন্স দেয়। এই গদ্যে প্রভাত চৌধুরী আবার লিখছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের দাঁড়াও সুন্দর কাব্যগ্রন্থের নিজের আড়ালে কবিতাটি কিছুটা পড়া যাক। সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে, মানুষ দেখে না। সে খোঁজে ভ্রমর কিংবা দিগন্তের মেঘের সংসার, আবার বিরক্ত হয়। কতকাল দেখে না আকাশ, কতকাল নদী বা ঝর্ণায়, আর দেখে না নিজের মুখ। আবর্জনা আসবাবে বন্দী হয়ে যায়, সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে। এখানে সুন্দর শব্দটি প্রকৃত অর্থ কি? যে কোনো মানুষের কাছে সবথেকে সুন্দরতম বস্তু কোনটি? এর সঠিক উত্তর কেউই দেবেন না, দিতে সংকোচ বোধ করবেন। কারণ মানুষ নিজেকে সুন্দরভাবে, সুন্দরতরভাবে, সুন্দরতমও ভাবে, নিজেকেই ভাবে মানুষ। কবিও সে মতনই ভাবেন। সুনীল গঙ্গোপাধ্যায় যে এর থেকে ভিন্ন কিছু ভাববেন, এমনটা বিশ্বাস হয় না। মানুষের নিজের অন্তরালে যে সুন্দর, যে নিজ, যে আপন সত্তা লুকিয়ে থাকে, সে তা দেখে না। নিজেকে মানুষ আবিষ্কার করে না। নিজেকে সুন্দর ভাবতে চায়, নিজেকেই সুন্দর ভাবে, অথচ সে কতটা সুন্দর, সে সত্যই সুন্দর কিনা এবং কতটা সুন্দর, সেই অন্বেষণটুকু মানুষ করে না। সে ভ্রমর কিংবা মেঘ খোঁজে, অন্য জায়গায় সে সৌন্দর্যের খোঁজ করতে যায়। ভ্রমর কিংবা মেঘ খোঁজে এবং তাতে বিরক্তও হয়। কতকাল আর আকাশ দেখা হয় না, নদী কিংবা ঝর্ণার জলে নিজের মুখ বা মুখের প্রতিবিম্ব দেখা হয় না, প্রাত্যহিকতায় বন্দী হয়ে যায়, ঘরের সংসারের কাজে। ফলে নিজের আড়ালেই সে বন্দী হয়ে থাকে। সুন্দরকে সে আর খুঁজে পায় না, নিজের ঘরের আসবাব, ফার্নিচার এসবের মধ্যে সে মগ্ন হয়ে যায়। আপনাকে এই লুকিয়ে রাখার বিষণ্ণতাই এই কবিতাটির জন্মকথা। মাননীয় পাঠক, লক্ষ্য করুন, একজন প্রকৃত কবি প্রাত্যহিকতার প্রতিশব্দ রূপে মাত্র দুটি শব্দ ব্যবহার করেছেন, আবর্জনা, আসবাব। প্রাত্যহিক জীবনে আমাদের যা যা আছে সেগুলো সব বোঝাতে গিয়ে মাত্র দুটি শব্দ ব্যবহার করেছেন। ডিটেল বলেননি। ডিটেল বললে আবার ওই স্টেটমেন্ট হয়ে যাবে, ওই নিউজ পেপারের বুলেটিন হয়ে যাবে। হ্যাঁ, এখানে দুটি মাত্র শব্দ বলা হয়েছে। মধ্যের কমা চিহ্নটি কি আসবাবকে আবর্জনা থেকে বিচ্ছিন্ন করতে চাইছে? তা ভিন্ন প্রসঙ্গ। এবার আমরা যারা কবিতা পড়ি, আমরা যারা কবিতা লিখি, তাদের এখানে প্রভাত চৌধুরীর এই গদ্যটি পড়ে শেখা উচিত যে কতটা নিখুঁতভাবে কবিতাকে পড়তে হয়। আসবাব এবং আপনার আবর্জনা এবং আসবাব, এই কবির লাইনের মধ্যে আবর্জনা আসবাবে বন্দী হয়ে যায়। আবর্জনা আসবাবের মাঝখানে একটি কমা আছে। এই কমাটিও কেন কবি ব্যবহার করেছেন তা পাঠককে খুঁজতে হয়।
অন্বেষণ করতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। প্রভাত চৌধুরীর কাছে এটা আমাদের শেখা হলো। নিজের ভেতরে যে সুন্দর নিজ লুকিয়ে থাকে তাকেই প্রকাশ করতে চান কবি, কিন্তু কোনোদিনই সে কাজ শেষ হয় না। কাজটি শেষ হয়ে গেলেই তার ছুটি, কবিতা থেকে ছুটি, এটাই আমার মনে হয়। খোঁজার কাজটি শেষ হয়ে গেলেই কাজ শেষ। আপনি দৌড় শুরু করলেন, যেখানে আপনাকে পৌঁছতে হবে সেখানে পৌঁছে গেলেই আপনার দৌড় শেষ। প্রভাত চৌধুরী আবার লিখছেন, এবার সুজিত সরকারের ফিরে আসি নিজের ভিতরে কবিতাটির প্রথম স্তবকটি পড়ুন। নিজের ভিতর থেকে বেরিয়ে এসেছি সেই কতদিন, আজ ফিরে যেতে চাই অথচ পারি না। পথ ভুলে ক্রমশই চলে যাই আরও দূরে। নিজের ভেতরে যে শরৎ স্তব্ধ হয়ে আছে বহুদিন, তাকে আবার বাজাতে চাই, কিন্তু নিজের ভেতরে এখন কিভাবে যাব? সুজিতের প্রশ্নটি খুবই আন্তরিক। এরপর সুজিত পৌঁছে যান বোলপুর, ভুবনডাঙ্গা, কোপাই, খঞ্জনপুর গ্রামের যে লোকটি নদী পেরিয়ে আসে, সে তার নিজের সুখ দুঃখর কথা শোনায় সুজিতকে। সুজিত তারপর যান বাঁকুড়ার ব্রজরাজপুরে, সেখানে ধর্মভীরু শিবদাস ভট্টাচার্যের সঙ্গে তার আলাপ হয়, যিনি প্রাইমারি টিচার। অর্জুন গাছের নিচে তার স্কুল। সেই অর্জুন গাছটি ঝরা পাতা মারিয়ে এগিয়ে যেতে যেতে সুজিত সহসা খুঁজে পান নিজের ভিতরে যাবার নির্জন সেই পথ। কবিতাটি শেষ হয়, কতদিনের অব্যবহৃত শরৎ আবার বেজে ওঠে। ভারী সুন্দর। সুজিতের লক্ষ্য ছিল যে শরৎ বহুদিন স্তব্ধ হয়ে আছে নিজের ভেতরে। এইটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভেতরে যে বাদন যন্ত্র আছে সে স্তব্ধ হয়ে আছে কিনা। গতকালের প্রবন্ধটিতে গির্জার ধ্বনির কথা এসেছিল, সেটিও আমাদের এই বুকের ভেতরে যে হৃদয় আছে, সেই হৃদয়ের ভেতরে যে ধ্বনি, সেখানে ওই গির্জার ধ্বনির সঙ্গে তাকে তুলনা করা হয়েছিল, কিছু না বলেই, সেটা না বুঝিয়েই। সুজিতের লক্ষ্য ছিল যে শরৎ বহুদিন স্তব্ধ হয়ে আছে তার নিজের ভেতরে, তাকে বাজাতে হবে, কিন্তু তার জানা ছিল না নিজের ভেতরে যাবার নির্জন পথ কিভাবে যাবেন। সেজন্যই তার যাত্রাপথ অন্বেষণ, সেজন্যই বোলপুর কিংবা ব্রজরাজপুর, সেজন্যই খঞ্জনপুর গ্রামের সেই লোকটি কিংবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিবদাস ভট্টাচার্য। এগুলো সব আনুষঙ্গিক জায়গাগুলো, মানুষগুলি, ঘটনাগুলিকে ঘুরে আসা, সেখানে খুঁজতে যাওয়া, এবং সেই অর্জুন গাছটি কিংবা তার ঝরা পাতা, এও তো সেই আপনাকে এই লুকিয়ে রাখার কথাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের সুন্দর লুকিয়ে থাকে নিজেরই আড়ালে, যে সুন্দরকে আমি নিজেও দেখেছিলাম। আর সুজিতের নিজের ভেতরে যাবার যে তীব্র বাসনা, তা তো সুন্দরকে ধরার জন্যই। না হলে শরৎ কেন বেজে ওঠে? সুন্দর আছে বলেই না শরৎ বেজে ওঠে। এবার জয় গোস্বামীর বিরচিত আলেয়া হ্রদ গ্রন্থের মূর্ছার প্রবেশক কবিতা সুরঙ্গটির একবার দেখা যাক। সুরঙ্গ। তলিয়ে চলেছি, চলো আমার দুপাশে পালকেরা, ফেলে আসবো না আর কোনো চোখ যা কূপের নিচে এতদিন তাকিয়ে থেকেছে। এক ডিমের তরলে ভাসমান পাখির আত্মায় আমি তলিয়ে চলেছি বিষ্ণু। চারিদিকে রত্ন তরলের শত ধারা ফেটে যায় শত লক্ষ নাভি থেকে। সেসব গহন ক্ষতমুখে ফুঁসে ওঠে দাহ্য সব রং কণিকারা। আমাকে এ মরবেগ চাপ দাও, মুছে ফেলো দুধ সুরঙ্গের তলদেশে। জয়ের এই সুরঙ্গ কোন সুরঙ্গ? এ কি আত্মগোপনের বাসনালব্ধ কোনো সুরঙ্গ স্থান নয়? এবং জয় আরও এক ধাপ এগিয়ে থেকে নিজেকে মুছে ফেলার প্রসঙ্গ এনেছেন। আপনাকে এই লুকিয়ে রাখার ধুলার ঢাকা ধুইয়ে দেওয়ার নয়, দুধ সুরঙ্গের তলদেশে মুছে ফেলার আদেশ। আদেশ এই অর্থে যে তীব্রতা এখানে বিদ্যমান,
সেখানে অনুরোধ শব্দটি খুবই বেমানান। তাহলে এই কয়েকটি কবিতা দিয়ে প্রভাত চৌধুরী মানুষের ভেতরে, আমাদের ভেতরে আমাদের যে সুন্দর সত্তা লুকিয়ে থাকে তাকে খুঁজে বার করার, তাকে অনুভব করার বা সেখানে ফিরে যাবার এই সব ঘটনাবলীর কথা বোঝাতে চাইলেন। এই প্রবন্ধে প্রভাত চৌধুরী আবার লিখছেন, জীবনানন্দ দাশের নিজেকে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি ছিল রহস্যময়। জীবনানন্দ দাশ নিজেকে কিভাবে লুকিয়ে রাখতেন এবং আরও আশ্চর্য হতে হয় একথা ভেবে তাকে সেই রহস্যময়তা থেকে উদ্ধার করা বেশ কঠিন কাজ। এই মনে হয় ছুঁয়ে ফেললাম, আবার পরক্ষণেই মনে হয় কোথায় গেলেন। তার সরে যাওয়া দেখা যায় না, বড় জোর সরে যাওয়ার ছায়াটা দেখা যায়। সিন্ধু সারস কিংবা চিল কবিতা দুটিকে চেনা সহজ নয়। আমার মনে হয় এগুলি সবই জীবনানন্দের ছদ্মবেশ, আত্মগোপনতার ব্যাপার। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল কবিতার হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর কথা আসে কিভাবে? আবার সিন্ধু সারসের পঞ্চম স্তবকে স্বপ্ন তুমি দেখোনি তো, পৃথিবীর সব পথ সব সিন্ধু ছেড়ে দিয়ে একা বিপরীত দ্বীপে দূরে মায়াবীর আরশিতে হয় শুধু দেখা, রূপসীর সাথে এক সন্ধ্যার নদীর ঢেউয়ে আসন্ন গল্পের মতো রেখা। প্রাণে তার ম্লান চুল, চোখ তার হিজল বনের মতো কালো, একবার স্বপ্নে তারে দেখে ফেলে পৃথিবীর সব স্পষ্ট আলো। এই কবিতাটির প্রসঙ্গে প্রভাত চৌধুরী কি বলছেন সেটাতে আসবো। তার আগে আমি আমার একটুখানি যেটা মনে হলো ওই হাই চিল কবিতাটি নিয়ে সেটি আমি বলে দিই। মনে হলো মানে এটা আমার দীর্ঘদিন ধরেই মনে হয়েছে। আমি আমার বন্ধু স্বজনকে কয়েকবার বলেওছি যে কবি যে বলছেন কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, কিন্তু আমাদের মনে হয়, বিশেষত আমার মনে হয়, আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন, আমার মনে হয় কবিরা বোধহয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোই বাসেন এবং হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়েই তারা তাদের কবিতার সৃষ্টি করেন। তাই কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে এটা সঠিক কথা নয়। কবিরা তাদের হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে বলে আমার মনে হয়, হয়তো বা আরও কারো মনে হয়। আমি ফিরে আসি প্রভাত চৌধুরীর আলোচনায়। এখানে সিন্ধু সারস এই পাখিটির সঙ্গে যোগসূত্র কোথায়? এ তো জীবনানন্দ নিজের কথাই বলেছেন। প্লেব্যাক গায়ক যেন বা নিজেকে আড়ালে রেখেছেন। চিল এবং সিন্ধু সারস এই দুই আত্মজনকে কেন্দ্র করে কবিতার নিজের যাত্রাপথকে চিনেছেন বা চিনতে চেয়েছেন, চেনাতেও চেয়েছেন। জীবনানন্দ তার মাত্রা চেতনা প্রবন্ধটিতে লিখেছেন, কিন্তু তবুও কবিতা তার নিজেকে ব্যক্তি ও উত্তর ব্যক্তি সত্তাকে প্রকাশ করবার একটা দিক, মহৎ দিক। জীবনানন্দ লিখিত এই বাক্যটিতে নিজেকে প্রকাশ করা কিংবা ব্যক্তি সত্তাকে প্রকাশ করার একটা দিক বেশ বোঝা যাচ্ছে, কিন্তু উত্তর ব্যক্তি সত্তাটির বিষয়টি ঠিকঠাক বোধগম্য হচ্ছে কি? তার একটা বিষয় জানা যাচ্ছে, জীবনানন্দের ব্যক্তি সত্তার পাশাপাশি একটা উত্তর ব্যক্তি সত্তার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। কি সেই উত্তর ব্যক্তি সত্তা? এটা নিজের ভেতরে অন্য আর এক নিজের মতো মনে হচ্ছে। উত্তর ব্যক্তি হচ্ছেন এমন একটি সত্তা, ব্যক্তি সত্তা যা ব্যক্তি সত্তা যা পারে না, যা করতে সক্ষম এমনই একটি সত্তা। ব্যক্তি সত্তা যা করতে পারছে না, অথচ ওই মানুষটির ভেতরেই থাকা আরেকটি সত্তা, যে সত্তাটি ওই কাজগুলি করতে পারে, সেই সত্তাটি হলো উত্তর ব্যক্তি সত্তা।
আপনাকে লুকিয়ে রাখার জন্যই এই উত্তর ব্যক্তিসত্তাটির সাহায্য গ্রহণ করতে হয় কবিদের। নিজেকে প্রকাশ করার জন্যই, ভালোভাবে প্রকাশ করার জন্যই উত্তর ব্যক্তি, আবার নিজেকে আড়াল করার জন্য সেই একই উত্তর ব্যক্তি। এই প্রসঙ্গে আমি নিয়ে আসছি আমার সাক্ষাৎকার প্রসঙ্গ। প্রভাত চৌধুরী বলছেন, এই প্রসঙ্গে আমি নিয়ে আসছি আমার সাক্ষাৎকার প্রসঙ্গ, তার নিজের একটি সাক্ষাৎকার। গত নভেম্বরে সাক্ষাৎকার সিরিজের 20টি কবিতা লিখেছিলাম। 20টি সাক্ষাৎকার তিনি লিখছেন কবিতার মাধ্যমে। আর এটা প্রকাশ করতে দ্বিধা নেই, এই সাক্ষাৎকারগুলি কোনো প্রকৃত সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত হয়নি, লেখা হয়েছিল ইমাজিনেশনের ভিত্তিতেই। এবং আরও স্পষ্ট করে বলতে হয়, এই 20টি সাক্ষাৎকার ছিল আমার নিজেরই সাক্ষাৎকার, নিজের নেওয়া। নিজেকে কবি সাক্ষাৎকার নিচ্ছেন। এক ব্যক্তি নিয়েছিলেন, আর যিনি দিয়েছিলেন তিনি উত্তর ব্যক্তি। কবির ভেতরে এক ব্যক্তি সত্তা প্রশ্ন করছেন, কবির আর এক ব্যক্তি সত্তা উত্তর দিচ্ছেন। যিনি উত্তর দিয়েছিলেন তিনি হচ্ছেন উত্তর ব্যক্তি সত্তা। এইভাবে তো ভাবা যেতে পারে। যেমন একটি সাক্ষাৎকারে প্রভাত চৌধুরী লিখেছেন, জলহস্তির সাক্ষাৎকার থেকে উঠে এলো একটা বৃত্ত। সেই বৃত্তের কেন্দ্রবিন্দুতে একটা হলুদ রঙের টেনিস বল, আর বৃত্তের পরিধিতে স্কিপিং করছে এক নবীন কিশোর। তাকে কিভাবে সন্ন্যাস শেখাতে হবে তা কিন্তু জলহস্তি জানায়নি। জলহস্তি বলেছিল, পরিধির চকদাগে একটা অদৃশ্য কমণ্ডলু আছে, সেটা ধরতে পারলেই সন্ন্যাস। নবীন কিশোর তার সন্ধান পাবে? এখানে বাস্তবের কোনো জলহস্তির সঙ্গে সাক্ষাৎকার নেবার প্রশ্নই ওঠে না। জলহস্তিদের ভাষা আমার জানার কথাও নয়। ওদের ভাষা জানি এমন দাবি আমি সজ্ঞানে কখনোই করব না। আর যদি কখনো করি, আপনারা মৃদু হেসে তা উড়িয়ে দেবেন। তাহলে এই সাক্ষাৎকারটিতে যা লেখা হলো বা সাক্ষাৎকার থেকে যা উঠে এলো সেটি কি বস্তু? এর একমাত্র উত্তরটি হলো তা কবিতা। এখানে একই সঙ্গে আপনাকে লুকিয়ে রাখা এবং নিজেকে প্রকাশ করা দুটি পরস্পর বিরোধী কাজ করা হচ্ছে। আমাদের প্রত্যেকের ব্যক্তিসত্তার মধ্যেই তো সূক্ষ্মতা এবং স্থূলত্ব থাকে, এবং এই পরস্পর বিরোধিতাকে গ্রহণ করতে অসুবিধা কোথায়? এক আমি যখন আত্মগোপনে যায়, তখন অন্য আমি প্রকাশ্যে আসে। প্রত্যেক মানুষের মধ্যেই দুজন করে মানুষ থাকে। আমি তো মনে করি আরও অনেক বেশি মানুষ থাকে, একাধিক মানুষ থাকেন, 2-এর অধিক, 3, 4, 5, 7, কখনো বা তার চেয়েও বেশি মানুষ একটি মানুষের মধ্যে থাকতে পারে। সেই জন্যই তো মানুষের চরিত্রকে ধরা, তাকে খোঁজা, তাকে বার করা, তাকে প্রকাশ করা, তাকে বুঝতে পারা অনেক কঠিন কাজ। আর তা আমরা পারি না বলেই তো যত রকমের সমস্যা। এরপর প্রভাত চৌধুরী শঙ্খ ঘোষের একটি কবিতা বুহমুখ, সেটি পড়ে শোনাচ্ছেন। আলো মাখামাখি হয়ে বসে আছো, অথচ তোমার চোখের চাওয়ায় যেন শীতের পাতার ছড়া ছাড়া আর কোনো চিহ্ন নেই। উড়ে যাওয়া শুকনো হাওয়া শুধু তোমার দুপাশ ছুঁয়ে চলে যায় দেশান্তরে। আমি মাদল বাজাই সেই দূর থেকে, তুমি কি শুনেছ? তোমার আলোর কোনো বুহমুখ নেই, কিভাবে বা খুলে নিয়ে আসি তার এমন একাকী ঘের থেকে। সেই সূচিপথগুলি খুঁজে ফিরি দুপুরে বিকেলে, যখন আগুন থেকে আগুনের ভিতরে বিলীন, আত্মঘাত থেকে সব উঠে আসে মৃত্যুচিহ্ন ফেলে। তবে কি এবার এই রাত্রিময় অমাবস্যা দিয়ে ভেদ করে চলে যাব তোমার আলোর রুদ্ধ কারা? এখানে যিনি আলো মাখামাখি হয়ে বসে আছেন আর যিনি মাদল বাজাচ্ছেন দূর থেকে, দুজনেই কি একই ব্যক্তি নন?
প্রভাত চৌধুরী প্রশ্ন করছেন। তার মনে হয়েছে যে এই দুই ব্যক্তি একই ব্যক্তি। আমার তো একজন বলেই বোধ হচ্ছে, বলছেন প্রভাত চৌধুরী। মাননীয় শঙ্খ ঘোষ এ বিষয়ে কি বলেন জানার বাসনা রইল। শঙ্খ ঘোষ তাকে কি উত্তর দিয়েছিলেন আমরা জানি না, দিয়েছিলেন কি না সেটাও আমরা জানি না। তো এখান থেকে আমরা আজকে যেটা শিখলাম যে আমরা যখন কবিতা রচনা করব তখন আপনাকে লুকিয়ে রাখার পদ্ধতিটি রপ্ত করতে শিখে কবিতা লিখতে আসব। আপনাকে নিজেকে নগ্ন করে কবিতা লিখতে আসব না। এখানে কিন্তু কবিতা অর্থেই কবিতার ভেতরে যে ভাবজগৎ, কবিতার ভেতরে যে চিন্তন জগৎ, সেই অর্থেই প্রভাত চৌধুরী আপনাকে লুকিয়ে রাখার কথা বলেছিলেন। আমি ভেবেছিলাম যে কবি নিজেও যে ব্যবহারিক জীবনে কবি লুকিয়ে থাকতে ভালোবাসেন, নিজেকে আড়ালে রাখতে ভালোবাসেন, সেই কথাও হয়তো কিছু বলবেন। যদিও এই মুহূর্তে, এই সময়ে, এই দশকে বা আগের দশকে, আগের দু একটি দশকে অধিকাংশ কবি বা বলা যায় প্রায় সব কবি আর নিজেকে লুকিয়ে রাখার প্রবণতায় বিশ্বাসী নন। তারা ক্রমশই নিজেকে প্রকাশ করার জন্যে, নিজেদেরকে নগ্ন করার জন্যে, নিজেদেরকে আলোয় মেলে ধরার জন্যে দরকার পড়লে অন্ধকার মাখতেও রাজি হয়ে পড়ছেন। দরকার পড়লে যা তাকে ক্ষুণ্ণ করবে, যা তাকে অশোভন করে তুলবে, যা তাকে অসুন্দর করে তুলবে, নিজের ভেতরের যে সুন্দরের কথা বলছিলেন প্রভাত চৌধুরী, সেই নিজের সুন্দরেরকে অন্বেষণ করার বদলে তিনি নিজেকে এমনভাবে প্রকাশ করতে চাইছেন যে নিজের ভেতরের যে সৌন্দর্য, যে সুন্দর লুকিয়ে আছে, তাকে খুঁজবার জন্যে যে অন্বেষণ করতে হয়, যে সাধনা করতে হয়, যে মগ্নতার দরকার হয়, সেটাতে আর আমরা বিশ্বাসী থাকছি না। আমরা নিজেদেরকে প্রকট করে ফেলার জন্যে, প্রকাশ করে ফেলার জন্যে খুব উদ্বিগ্ন হয়ে উঠেছি। এবং এতে ক্ষতি হচ্ছে কি, আমাদের ভেতরের যে ওই যে একাধিক সত্তাগুলো ছিল, সেই সত্তাগুলো কোথায় হারিয়ে গিয়ে একটাই মাত্র সত্তা প্রকট হয়ে উঠছে। সেটি হচ্ছে একটি যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বা যশ প্রতিষ্ঠালব্ধ চেতনার, বা চেতনা বলা কি ঠিক হবে, একটা কি বলবো, বিকার বলা যেতে পারে, চেতনা না বলে। এটা আমাদের মধ্যে প্রকট হয়ে উঠছে। আর আমরা আমাদের ভেতরের যে সুন্দর, তাকে আমরা খুঁজে বার করতে পারছি না, খোঁজার চেষ্টা করছি না। আমাদের ভেতরের যে একাধিক আমিত্ব রয়েছে, একাধিক ব্যক্তিত্ব রয়েছে, উত্তর ব্যক্তিত্ব রয়েছে, উত্তর সত্তা রয়েছে, তাদেরকে বোঝার চেষ্টা করছি না। নিজের মনের ভেতরে নিজের আর এক আমি যা আমাকে বলতে চাইছে, সেগুলো শোনার দিকে আমি মনোযোগী হচ্ছি না। আজকে এই পর্যন্তই। নমস্কার।